আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আই ডেস্কে। আর শুরুতেই জানাবো শিরোনামগুলো। পশ্চিমবঙ্গে বিধানসভার চতুর্থ ধাপের ভোট ব্যাপক সহিংসতা, তৃণমূল বিজেপি দফায় দফায় সংঘর্ষ, কোচবিহারে অন্তত 5 জনের মৃত্যু। ভারতে আবারও করোনার নতুন শনাক্তের রেকর্ড, ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে ভয়াবহ বৈষম্যের অভিযোগ WHO-র, 87% গেছে উচ্চ ও মধ্য আয়ের দেশে। মিয়ানমারে জান্তা বাহিনীর রাতভর সাঁড়াশি অভিযান, বাগো শহরে কমপক্ষে 60 জনের মৃত্যুর খবর। দর্শক, এইসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে। কোচবিহারে তৃণমূল বিজেপি সংঘর্ষের পর অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সহিংসতার জন্য একে অপরকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। সকালে ভোট গ্রহণ শুরুর পর থেকেই উত্তেজনা চলছিল কোচবিহারের শীতলকুচিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে দলের সমর্থকদের উপর গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। নিহত 4 জনই দলের মুসলিম কর্মী। আজ চতুর্থ ধাপে 5 জেলার 44 আসনে চলছে ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টার শুরু হয় ভোটাভুটি, চলবে সন্ধে 6:30 পর্যন্ত। 373 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 1,15,00,000-এর বেশি ভোটার। এই ধাপে লড়াইয়ের মাঠে আছেন বেশ কয়েকজন হাই প্রোফাইল প্রার্থী। বাবুল সুপ্রিয় সহ রাজ্যের আরও 2 মন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং অরূপ বিশ্বাসের দিকেই নজর সবার। 8 ধাপের ভোট শেষে 2রা মে জানা যাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল। সংখ্যালঘুরা যাতে ঘর থেকে না বেরোয় ভোট দিতে, তার জন্যই এই ধরনের একটা করে গেম প্ল্যান খেলা হচ্ছে। এই যে 2 দিন আগে দিলীপ ঘোষ এসেছিলেন, তিনি এসে সব জায়গায় এই সন্ত্রাসের যে ব্লু প্রিন্টটা তিনি করে দিয়ে গেছেন। তাড়াতাড়ি হয়ে গেল, ভালো লাগছে, সবাই আসছেন, ভোট দিচ্ছেন। দর্শক, এই বিষয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের আজকের নির্বাচন বিষয়ে জানাতে এখন যোগ দিচ্ছেন সাংবাদিক সুকান্ত ভট্টাচার্য কলকাতা থেকে সরাসরি। আমরা যাচ্ছি এখন তার কাছে সরাসরি। সুকান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা আই ডেস্কে। জানতে চাই, এর আগে 3 ধাপে নির্বাচন হয়েছে, কিন্তু সেই ধাপে কিন্তু এতটা সহিংসতার খবর আমরা পাইনি। এরই মধ্যে আমরা আজকে 5 জনের মৃত্যুর খবর জেনেছি, ঠিক কেন? দেখুন, আজকে যেমন আগের যে 2 ধাপ হয়েছিল, সেই 2 ধাপ কিন্তু শান্তিপূর্ণ হয়েছিল, কোথাও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু এইরকম প্রাণহানি কিন্তু হয়নি। এই যে 2021-এর যে বিধানসভা নির্বাচনের এই যে মরশুম, আজকের এই চতুর্থ দফায় কিন্তু 5 জনের মৃত্যু হয়েছে। এই 5 জনের মৃত্যুই কিন্তু হয়েছে শীতলকুচিতে, অর্থাৎ উত্তরবঙ্গের কোচবিহার জেলা শীতলকুচি তপশিলি জাতি সংরক্ষিত সেই আসন। সেখানে কিন্তু সকালে 126 নম্বর বুথে প্রথম কিন্তু গন্ডগোল শুরু হয় এবং তারপরে হয় কিন্তু 285 নম্বর বুথে। এই 285 নম্বর বুথে কিন্তু যখন ভোটাররা ভোট দিচ্ছিলেন, সেই সময় দুষ্কৃতীরা বুথ দখলের চেষ্টা করে এবং তাদের গুলিতেই এক 18 বছরের যুবকের মৃত্যু হয়। আনন্দ বর্মা নামে তার নাম। এবং তারপরেই কিন্তু যে 126 নম্বর বুথে যেখানে গন্ডগোল হয়, বুথ লুটের চেষ্টা হয়, সেই সময় ওই বুথের নিরাপত্তায় যারা ছিলেন নিরাপত্তা কর্মী, তাদের আত্মরক্ষার জন্য যে গুলি চালায় এবং ব্যালট বাক্স রক্ষা করার জন্য যে গুলি চালায়, তাতে 4 জন মৃত্যু হয়েছে এবং একজনের কিন্তু গুরুতর জখম। এই 4 জন কিন্তু তৃণমূল। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 5টার সময় শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন ডেকেছে। কিছুক্ষণ আগেই তিনি ব্যারাকপুরে একটি নৈহাটিতে একটি সভা ছিল, সেই সভা। সুকান্ত, একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর এই মোতায়েন নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি আজকে সংবাদ সম্মেলন ডেকেছেন, কিন্তু এর আগেও তিনি মতামত দিয়েছেন এবং সেটি ক্ষুব্ধতা প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি। এখন তৃণমূলের সার্বিক বক্তব্যটা আসলে কি এই বিষয়টি নিয়ে? দেখুন, তৃণমূলের কিন্তু সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রকাশ্য জনসভায় বলেছিলেন যে CRPF থেকে তারা যেন ঘেরাও করে রাখে তার কর্মী সমর্থকরা এবং ভোট যাতে তারা যে বুথ কেন্দ্র সেখানে নিরাপদে যাতে তারা ভোট দিতে পারে তার কথা বলেছিলেন। সেই নিদানের জেরেই কিন্তু আজকে এই ঘটনা, এমনটাই কিন্তু বিজেপির অভিযোগ। এবং গ্রামবাসীরা কিন্তু দা বটি এইসব নিয়ে এই নিরাপত্তা রক্ষীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং বুথ বাক্স লুট করতে শুরু করে। সেই সময় কিন্তু পুলিশ গুলি চালায়, তার জন্যই এই মৃত্যু। আগামীকাল কিন্তু রাজ্য জুড়ে
কিন্তু এই কালা দিবস পালন করবে তৃণমূল কর্মীরা বুকে কালো ব্যাস করে এই মৃত্যুর কারণে। কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনের সেটি তাদের কর্মসূচি। আপনাকে ধন্যবাদ সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে পশ্চিমবঙ্গ ভারত থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সাংবাদিক সুকান্ত চট্টোপাধ্যায়। ভারতে প্রতিদিনই ভাঙছে করোনা সংক্রমণের রেকর্ড। 24 ঘন্টায় 1,45,000-এর বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। একদিনে মৃত্যু হয়েছে 773 জনের। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে দেশটিতে এই মুহূর্তে সক্রিয় সংক্রমিতের সংখ্যা প্রায় 10,46,000, যা যে কোনো সময়ের চেয়ে বেশি। গত 4 সপ্তাহে 5 গুণ বেড়েছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার 6 রাজ্যে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড হয়েছে। মহারাষ্ট্রে প্রায় 59,000 মানুষের দেহে মিলেছে ভাইরাসের উপস্থিতি। মুম্বাইয়ে নতুন সংক্রমিত 9,000-এর উপর। সংক্রমণ বেড়েছে হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার এবং ঝাড়খণ্ডে। বিশ্বজুড়ে 24 ঘন্টায় 13,000-এর বেশি প্রাণ গেল করোনা ভাইরাসে। 7,70,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস। ব্রাজিলে লাগামহীন সংক্রমণ আর মৃত্যু। একদিনে আরও 3,600-র বেশি মানুষের মৃত্যু হয়েছে কোভিডে। প্রায় 90,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে প্রায় 900 জনের। 82,000-এর উপর নতুন সংক্রমণ। পোল্যান্ডে মৃত্যু হয়েছে 768 জনের। 700-এর উপর প্রাণহানি হয়েছে ইতালিতেও। এছাড়াও মেক্সিকোয় 550 এবং রাশিয়ায় 4 শতাধিক মৃত্যু হয়েছে। করোনায় এ নিয়ে বিশ্বজুড়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 29,27,400-র বেশি। মোট আক্রান্ত 13,52,74,000-এর কাছাকাছি। বিশ্বের সব প্রান্তে সংক্রমণ বাড়লেও করোনা টিকার বন্টনে ভয়াবহ বৈষম্যের অভিযোগ তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, ধনী দেশগুলোই যেখানে গড়ে প্রতি 4 জনে একজন করোনা টিকা পেয়েছে, দরিদ্র দেশগুলোই এই হার প্রতি 500 জনে একজন। এ পর্যন্ত বন্টনকৃত টিকার 87% গেছে উচ্চ অথবা মধ্য আয়ের দেশে। দরিদ্রতম দেশগুলো পেয়েছে মাত্র 0.2% টিকা। করোনা মহামারীতে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে মেক্সিকো। অথচ দেশটিতে এখন পর্যন্ত মাত্র 97 লাখ ডোজ করোনা টিকা প্রয়োগ করা হয়েছে। 9 লাখের কম স্বাস্থ্যকর্মী পেয়েছেন প্রথম ডোজ। মহামারীতে 4,000-এর কাছাকাছি স্বাস্থ্যকর্মীর মৃত্যুর পরও অনেক চিকিৎসকের ভাগ্যে জোটেনি সুরক্ষা ভ্যাকসিন। তাই হাসপাতালের সামনে চলছে প্রতিবাদ বিক্ষোভ। কোভিডের বিরুদ্ধে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছি। পরিবার ও রোগীদের নিরাপত্তার স্বার্থে টিকা আমাদের প্রাপ্য। রোগীদের খুব কাছাকাছি থেকে কাজ করতে হয়। ন্যূনতম দূরত্ব রাখা সম্ভব নয়। সংক্রমণের ঝুঁকি শতভাগ। বিশ্বের সব দেশে চলতি বছরের প্রথম 100 দিনের মধ্যে টিকা শুরুর আহ্বান জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 100তম দিনের মাথায় শুক্রবার জেনেভার সংবাদ সম্মেলনে টিকা বন্টন নিয়ে ভয়াবহ বৈষম্যের তথ্য তুলে ধরেন ডব্লিউএইচও প্রধান। ডব্লিউএইচও বলছে, বিশ্বের 220 দেশ ও অঞ্চলের মধ্যে টিকা কর্মসূচি শুরু হয়েছে 194টিতে। এখনও ভ্যাকসিন পৌঁছায়নি 26 দেশে। টিকাদানের সবচেয়ে পিছিয়ে আফ্রিকা। বিশ্বে সরবরাহকৃত মোট টিকার মাত্র 2% পৌঁছেছে মহাদেশটির 45 দেশে, যার 93% পেয়েছে আবার মাত্র 10টি দেশ। টিকা বন্টনে ভয়াবহ বৈষম্য দেখা যাচ্ছে। 7 মিলিয়ন ডোজের বেশি টিকা বন্টন হলেও 87%ই গেছে উচ্চ অথবা মধ্য আয়ের দেশে। নিম্ন আয়ের দেশগুলো পেয়েছে 0.2%। ধনী দেশগুলোই গড়ে প্রতি 4 জনে একজন টিকা পেয়েছে। দরিদ্র দেশে 500 জনের মধ্যে একজন। সারা বিশ্বে এখন পর্যন্ত 70 কোটি ডোজ টিকা সরবরাহ হয়েছে। এর মধ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে কোভ্যাক্স কর্মসূচির আওতায় দরিদ্র দেশগুলোর ভাগ্যে জুটেছে মাত্র 3,80,00,000 ডোজ। ডব্লিউএইচওর দাবি, কোভ্যাক্সের তুলনায় দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বেশি ভ্যাকসিন সরবরাহ করায় বাড়ছে বন্টন বৈষম্য। কোভ্যাক্সের পদক্ষেপ অনেক দ্রুত ও কার্যকর। তবে সমস্যা হলো, অনেক দেশই নিজেদের রাজনৈতিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে টিকা দিচ্ছে। এ কারণে অসমতা তৈরি হচ্ছে। এটা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার সময়। ডব্লিউএইচও প্রধান জানান, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ উঠলেও এতে ক্ষতির তুলনায় উপকারিতাই বেশি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
ই কমার্স ব্যবসার জায়ান্ট আলিবাবাকে রেকর্ড $280 কোটি জরিমানা করল চীন। বাজারে একচেটিয়া অবস্থান তৈরির অভিযোগে এই জরিমানা করে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা। ডিসেম্বর থেকে আলোচিত ধনকুবের জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবার বিরুদ্ধে তদন্ত করছিল বেইজিং। শনিবার বিবৃতিতে জানানো হয়, অনলাইন জগতে নিজেদের আধিপত্য কাজে লাগিয়ে চীনে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দেয়নি আলিবাবা। অন্য কোনো প্ল্যাটফর্মে পণ্য বিক্রিতেও বাধা দেয় তারা। এর শাস্তি হিসেবে আলিবাবার বার্ষিক আয়ের 4% বা $280 কোটি জরিমানা করা হয় বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 25,000 কোটি টাকা। চীনের ইতিহাসে রেকর্ড এই জরিমানা মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছে আলিবাবা। চীনে ব্যবসা বাণিজ্যে নিয়ন্ত্রণের সমালোচনা করে সরকারের রোষানলে পড়েন জ্যাক মা। মাঝে কিছুদিন লোকচক্ষুর আড়ালেও ছিলেন তিনি। মিয়ানমারের জান্তা বাহিনীর আগ্রাসনে আরও কমপক্ষে 60 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাগর শহরে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে রাতভর চলে সাঁড়াশি অভিযান। বিক্ষোভকারীদের উপর নির্বাচনে গুলি করা হয় বলে দাবি স্থানীয়দের। বাড়ি বাড়ি গিয়ে চলে ধরপাকড়। জান্তা বাহিনী অনেকের মরদেহ নিয়ে গেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। এদিকে শুক্রবার 19 বেসামরিক নাগরিক কোর্ট মার্শালের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার কথা জানানো হয় রাষ্ট্রীয় গণমাধ্যমে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের নামে। এদের মধ্যে 17 বছরের এক কিশোরীও রয়েছে। গত মাসে এক সেনা কর্মকর্তা এবং অপর একজনকে হত্যার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। মিয়ানমারের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত 650 বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ব নেতারা। শনিবার সশস্ত্র শ্রদ্ধা জানান ব্রিটিশ সেনারা। ডিউক অব এডিনবার্গের মৃত্যুতে যুক্তরাজ্যের সরকারি ভবনগুলোয় অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। জিব্রাল্টার এবং মাল্টাতেও অর্ধনমিত রাখা হয়েছে পতাকা। অস্ট্রেলিয়ায় গান স্যালুটের মাধ্যমে জানানো হয় শ্রদ্ধা। যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, গ্রিস এবং স্পেন সহ নানা দেশের রাষ্ট্রপ্রধানরা শোক জানিয়েছেন তার মৃত্যুতে। প্রায় 1 মাস চিকিৎসাধীন থাকার পর শুক্রবার উইন্ডসর ক্যাসেলে মৃত্যু হয় প্রিন্স ফিলিপের। তার শেষকৃত্যের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি রাজপরিবার। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্তের এখতিয়ার নেই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির। তাই এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তকারীদের কোনো সহায়তা করবে না তেল আবিব। আইসিসিকে দেয়া চিঠিতে এই কথা জানিয়ে দেয় দেশটি। ফিলিস্তিনে ইসরায়েলে দখল করা এলাকাগুলোয় যুদ্ধাপরাধ হয়েছে কিনা সে বিষয়ে সম্প্রতি তদন্তের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক আদালত। বিষয়টি জানিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে চিঠিও দেয় তারা, যার উত্তরের জন্য শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। আইসিসিকে সহায়তার আগ্রহ জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আইসিসির পদক্ষেপকে হাস্যকর বলে উড়িয়ে দিয়ে ইসরায়েলের দাবি, তাদের সেনাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ নিয়ে তদন্ত করতে চাইছে অপরাধ আদালত। যুক্তরাজ্যের সাথে বাণিজ্যের কড়াকড়ির জেরে এখনও বিক্ষোভে উত্তাল উত্তর আয়ারল্যান্ড। শুক্রবারও ব্যাপক সহিংসতা হয় বেলফাস্টের রাজপথে। প্রিন্স ফিলিপের মৃত্যুর কারণে আন্দোলন স্থগিতের আহ্বান জানানো হলেও পথে নামে যুক্তরাজ্যপন্থীরা। সকাল থেকেই মোতায়েন করা হয় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ। ব্রেক্সিটের প্রভাব নিয়ে ক্ষোভ ঝাড়ে আন্দোলনকারীরা। একাধিক গাড়িতে দেওয়া হয় আগুন। কিছু কিছু এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল এবং পেট্রোল বোমাও ছোড়া হয়। ব্রেক্সিটের জেরে যুক্তরাজ্যের মূল ভূখণ্ডের সাথে উত্তর আয়ারল্যান্ডের বাণিজ্যিক সম্পর্কের মাঝে দেখা দেয় বেশ কিছু বিধিনিষেধ। ধর্ষণের জন্য সমাজের অশ্লীলতা এবং নারীদের পোশাককে দায়ী করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার বক্তব্যের নিন্দা জানিয়েছেন সাবেক 2 স্ত্রী জেমিমা আর রেহাম খানও। মানবাধিকার কর্মীদের দাবি, মূর্খের মতো কথা বলেছেন সরকার প্রধান, এজন্য তার ক্ষমা চাওয়া উচিত। যে কোনো সমাজে অশ্লীলতা বাড়লে খারাপ প্রভাব ভোগ করতেই হবে। কেন ইসলামে নারী পুরুষের জীবনাচরণে নানা বিধিনিষেধ? কখনো কি চিন্তা করেছেন ধর্মে পর্দার ধারণাটা কেন এসেছে? কারণ সমাজের প্রত্যেকে সৎ নন, তার মাঝে অশ্লীলতা থাকলে ধর্ষণ বাড়বেই। ধর্ষকদের কঠোর শাস্তির দাবি তুলে সম্প্রতি বেশ কয়েকবারই আলোচনায় এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে এবার ধর্ষণের জন্য নারীদের পোশাক আর জীবনাচরণকে দায়ী করে জন্ম দিলেন বিতর্কের।
ধর্ষণ নিয়ে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন পাকিস্তানের মানবাধিকার কর্মীরা। তাদের অভিযোগ, ধর্ষণের প্রেক্ষাপট ও মানসিক অবস্থা সম্পর্কে অজ্ঞতা স্পষ্ট ইমরান খানের, তাই দোষীদের বাদ দিয়ে ভুক্তভোগীদের দাঁড় করাচ্ছেন আসামির কাঠগড়ায়। পাকিস্তানি নারীরা বেপর্দা হয়ে চলাফেরা করলে পুরুষরা নিজেদের সংবরণ করতে পারেন না। প্রধানমন্ত্রীর এই কথাটাই অপমানজনক। তাহলে কি পাকিস্তানের সব পুরুষ অসংযত আর ধর্ষক? এটা পুরোপুরি তালিবানি চিন্তা ভাবনা। প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতেই হবে। প্রধানমন্ত্রী কি জানেন না ধর্ষণের সাথে পর্দার কোনো সম্পর্কই নেই? পাকিস্তানে বেশিরভাগ নারী নিজ বাড়িতে শ্লীলতাহানির শিকার হন। এ ধরনের স্ত্রী বিদ্বেষী অমূলক বক্তব্য আমাদের সবার জন্যই লজ্জাকর। ইমরানের বক্তব্য নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন তার সাবেক দুই স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এবং রেহাম খানও। জেমিমা কোরআনের আয়াত তুলে স্মরণ করিয়ে দেন, দৃষ্টি সংযত করতে হবে পুরুষকেও। সাবেক ক্রিকেট তারকা ইমরানের যৌবনের বড় অংশই কেটেছে ব্রিটেনে। তার দাবি, খোলামেলা জীবনের কারণে পশ্চিমা বিশ্বে তালাকের হার বেশি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নরওয়েতে করোনা শিষ্টাচার না মানায় অর্থদণ্ড হয়েছে প্রধানমন্ত্রী এর্না সোলবার্গের। বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 লাখ টাকা জরিমানা গুনতে হবে তাকে। শুক্রবার সংবাদ সম্মেলনে শাস্তি মেনে নিয়েছেন বলে জানান এর্না। গত ফেব্রুয়ারিতে নিজের জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে একটি রিসোর্টে পার্টি আয়োজন করে সোলবার্গ এবং তার স্বামী। নরওয়েতে 10 জনের বেশি মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা থাকলেও পারিবারিক এই আয়োজনে উপস্থিত ছিলেন 13 জন। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো ঠেকাতে করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ফলে কাশ্মীরে আশ্রয় নেওয়া 170 জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাবে দিল্লি। কাশ্মীরে আটক রোহিঙ্গাদের পক্ষে ওই পিটিশন দাখিল করেন 2 শরণার্থী। আবেদনে বলা হয় তাদের বেআইনিভাবে কারাগারে আটকে রেখেছে ভারতের সরকার। ভারতের সংবিধান অনুযায়ী কারো জীবন এবং স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার অধিকার সরকারের নেই বলেও উল্লেখ করা হয়। তবে রায়ে প্রধান বিচারপতি শরদ বোবদে বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি পুরোপুরি সরকারের এখতিয়ার। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু বলেও উল্লেখ করেন বোবদে। থাইল্যান্ডে তুমুল জনপ্রিয় শিশু বক্সিং প্রতিযোগিতা। দেশটিতে করোনা মহামারী কিছুটা কমায় আবারও ফিরেছে ভয়ঙ্কর এই খেলা। নেহাত বিনোদনের জন্যই নয়, পরিবারের অর্থ উপার্জনের অন্যতম উৎস এই বক্সিং। বিশেষজ্ঞরা বলছেন মস্তিষ্কে রক্তক্ষরণ এবং স্মৃতিশক্তি হারানোর মতো সমস্যায় ভুগছে অনেক শিশু মুষ্টিযোদ্ধা। তবুও দিন দিন বাড়ছে এই সংখ্যা। নাম পূর্ণপাত্তারা, বয়স মাত্র 9। এই বয়সে রপ্ত করে ফেলেছে 2 হাতের মুষ্টিতে কিভাবে ঘায়েল করতে হয় প্রতিপক্ষকে। সবার কাছে টাটা নামে পরিচিত এই শিশু বক্সার এরই মধ্যে 20টি প্রতিযোগিতায় অংশ নিয়েছে, এতে জয়ী হয়েছে 15টিতেই। শুধু বিনোদনই নয়, অনেকের কাছে এই খেলা উপার্জনের অন্যতম পথ। খুদেই মুষ্টিযোদ্ধার মা বলছেন, অভাবের সংসারে হাল ধরেছে তার ছেলে। আমার পরিবারের এখন প্রধান উপার্জনকারী এই ছেলে। গত মাসেও তার অর্থ দিয়ে একটি ঋণ পরিশোধ করেছি। করোনার কারণে গেল 1 বছর খুব কষ্টে আছি। এই অর্থ ছাড়া সংসার চালানোর উপায় নেই। জানি ছেলের কষ্ট হয়, ব্যথা পাই, কিন্তু কি করব? ওর পাশে থেকে সাহস জুগিয়ে যাচ্ছে। আমার মা বলেছে, আমি যদি আমার বোনের মতো বক্সিং খেলা চালিয়ে যেতে পারি তাহলে একদিন গাড়ি বাড়ি এবং প্রচুর অর্থ উপার্জন করতে পারবো। শিশু বিশেষজ্ঞরা বলছেন, ভয়ঙ্কর এই খেলায় মৃত্যু ঝুঁকি বাড়ছে খুদে বক্সারদের। কমপক্ষে 250 প্রতিযোগীর মাথায় স্ক্যান করে মেলে মারাত্মক জখম। শিশু বক্সারদের মস্তিষ্কে প্রচুর জখম পেয়েছি আমরা। তাদের সবচেয়ে বেশি স্মৃতিশক্তি হারানো ও রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে, কারণ শিশুদের পেশি নিয়ন্ত্রণের ক্ষমতা বড়দের মতো না থাকায় এমনটি হয়। 2018 সালে চলা প্রতিযোগিতায় অংশ নিয়ে বক্সিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মারা যায় এক কিশোর বক্সার। তথ্য বলছে, থাইল্যান্ডে বর্তমানে 3 লাখের বেশি বক্সার রয়েছে যাদের বয়স 15 বছরের নিচে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এই ছিল এখনকার যমুনা আই ডেস্কের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।